দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব মার্কিন ভিসা নীতির বিষয়। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগ নেতা জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার FCMA, এছাড়াও আরও উপস্থিত আছেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক জনাব মুস্তফা কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে এবং ইদানিং রাজনীতিতে এই ভিসা নীতির বিষয়টি আলোচিত হচ্ছে এবং আমরা যদি দেখি তো এক ধরনের রাজনীতিটা ঘুরপাক খাচ্ছে এই ভিসা নীতিকে কেন্দ্র করেই। বলা হচ্ছে, বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এই ভিসা নীতি প্রয়োগ হবে বা কার্যকরী হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন এটি বিএনপির বিরুদ্ধেও প্রয়োগ হবে, কারণ বিএনপি এই নির্বাচন কেন্দ্রিক যে বিরোধিতা করে আসছে সেটি তাদের পক্ষেও যাবে। সত্যিকার অর্থে আসলে ভিসা নীতিটা কার পক্ষে গেল অথবা কার বিপক্ষে গেল? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় আলোচক এবং NTVর দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বন্দিপুর্তম রাষ্ট্র। আমাদের উন্নয়নে বলেন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনায় বলেন, তারা সবসময় কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। হঠাৎ আমেরিকার মতো একটি রাষ্ট্র, যেটা উগান্ডা বা নাইজেরিয়াকে তারা একই ধরনের এই ধরনের একটি ব্যবস্থার মধ্যে নিয়েছে, আমাদেরকে কেন নিতে হয়েছে? তো নিশ্চয়ই তো এর একটি পিছনের ঘটনা আছে, ব্যাকগ্রাউন্ড আছে। বা আমরা যেটা ছোটবেলায় পড়তাম যে ওই যে ধর্মশিক্ষা, যে শানে নজরুল, এটা নিশ্চয়ই তো আছে। কারণ শানে নজরুলটা কি? যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, বাংলাদেশে প্রতিপক্ষকে চরমভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এই সকল কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার আমাদেরকে তাগিদ দিয়ে আসছে যে একটি নির্বাচন উপযোগী একটা পরিবেশ তৈরি করার জন্য। এবং এর আগে আপনি দেখেছেন যে এই ভিসা নীতি ঘোষণার আগে গত বছর তারা আমাদের 7 জন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তার উপর তারা কিন্তু স্যাংশন দিয়েছিলেন। না, সেটি তো ঠিক রাজনৈতিক কোনো বিষয় না, রাজনীতি সেটা হলো মানবাধিকারের ব্যাপার। যে বাংলাদেশে প্রতিনিয়ত গুম হয়ে যাচ্ছে, বাংলাদেশে প্রতিনিয়ত বিরোধীদের উপর নির্যাতন হচ্ছে এবং চিহ্নিত করে 7 জন কর্মকর্তার উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং সরকারকে বলেছে আপনারা গ্রহণযোগ্য তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন। তারা বলে নাই যে আপনি একা তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন, তা কিন্তু বলে নাই। তারা বলেছে আপনারা তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু সরকার বারবার কিন্তু অস্বীকার করে আসছে, সরকারের ধরনের কোনো ঘটনা নেই। তারপর আপনি দেখবেন জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের যে গুম হয়েছে সুনির্দিষ্ট 36 জনের নাম ঠিকানা দিয়ে সরকারের কাছে এদের সম্পর্কে জানতে চেয়েছে। সরকার সেখানেও কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড শো করেছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার একটি আওয়ামী লীগ আমেরিকা যে গণতন্ত্রের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই ব্যাপারে তারা কিন্তু সবসময় একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। সুতরাং আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে যে এই আওয়ামী লীগের অতীতের এই কর্মকাণ্ডের কারণেই আজকে আমেরিকায় ভিসা নীতি দিতে বাধ্য হয়েছে। আপনাকে একটা কথা বলি, আমরা যে কোনো নির্বাচনে দেখি, আপনি দেখেন এই যে ভিসা নীতি দেওয়ার পর কিন্তু বাংলাদেশে একটি ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাৎক্ষণিক, একেবারে ম্যাজিকের মতো। কোনটা? সেটা ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। না, গাজীপুর সিটি কর্পোরেশন আমি বলি আপনাকে, সিটি কর্পোরেশন একটি নির্বাচন। আমি বলছি যেই নির্বাচক না হয় না, কিন্তু বাংলাদেশে আমরা যে সাধারণত যে সিনারিওটা আমরা দেখি, যে কেন্দ্র দখল, পুলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, প্রতিপক্ষ এটা কি ভিসা নীতির কারণে হয়েছে? আমি আমার একটু শেষ করতে দেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। এগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। কিন্তু আপনি দেখবেন যখনই এই ভিসা নীতি হয়েছে, আমাদের 3 দলকে ডেকে নিয়ে যখন আমেরিকা অ্যাম্বাসেডার এখানে পিটার হার্ট যিনি আছে, ওখানে যখন বলেছেন, এই যে আপনাদের গণমাধ্যমে আমরা দেখেছি যে অনেক জায়গায় যেটা আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা নির্বাচনে বিজয় হয়েছে তাদের এজেন্ট দিতে পারে নাই।
এজেন্ট নাই কেন্দ্রে, এবং আমাদের লাইভে দেখাচ্ছে যে এই কেন্দ্রে। না, এটা কোথায়? গাজীপুরের কথা বলছেন? হ্যাঁ, গাজীপুরে। না, গাজীপুরে এরকম হ্যাঁ, ঘটনা বহু ঘটে নাই। আমি না, নিজে হয়তো দেখেছি অনেক কেন্দ্রে যে যেটা ঘড়ি এজেন্ট ছিল যাদের, তাদের এজেন্ট দিতে এজেন্ট না ছিল না, কিন্তু আমি জানি না আপনি কোন অনলাইনে দেখেছেন, অনলাইনে, কিন্তু আমি টিভিতে দেখেছি। ঘড়ি যদি মানে টিভিতেও দেখে থাকেন, ঘড়ির যিনি প্রার্থী তিনি যখন ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে তিনি যখন কথা বলেছেন কোনো সময়, এবং সর্বক্ষণিক এই ভোট যতক্ষণ হয়েছে ততক্ষণ এই ঘড়ির যে মানে যিনি প্রার্থী জায়দা খাতুন কখনোই বলেন নাই যে কোনো কেন্দ্রে তার কোনো এজেন্টকে বের করে না, না, দিয়েছে বের অথবা করে দেওয়ার কোনো কথা এজেন্ট বলছি দিতে না, না, মানে না, দিতে পারে নাই। আমি বের করে দেওয়ার কথা কিন্তু আমি বলছি না। জি। আমি বলছি যে মিডিয়া দেখাচ্ছে যে অনেক কেন্দ্রে এজেন্ট নাই, অর্থাৎ সে তার সেই ধরনের জনবল ছিল না বলে হয়তো দিতে পারে, ঠিক আমি কিন্তু তারপরও আপনি দেখবেন সেই কেন্দ্রে কিন্তু শিল পিটানো হয়েছে, মানে ওই ভোট দেওয়া হয়েছে অথবা জোর করে কিছু করা হয়েছে, এই ধরনের কিন্তু একটি সংবাদ না হয় নাই। না, right. কিন্তু আপনি এর আগে আমি ওই মানে বের করে দিয়েছি এই কথা কিন্তু আমি বলি, আচ্ছা, আমি জি, বলছি please. ছিল না। ঠিক আছে। তারপরও সরকারি দলের সুযোগ ছিল কিন্তু তারা কিন্তু করতে পারে নাই, অর্থাৎ প্রশাসন মনে করেছে যেই ভিসা নীতি ঘোষণা করেছে যদি এই ধরনের কোনো ব্যত্যয় ঘটে হলে তাদের উপর এই বর্তাটা, যেন তারা কিন্তু সরকারকে এটা করতে দেয়নি, যার কারণে আপনি একটি ফল কিন্তু আপনি পেয়েছেন। নাম্বার ওয়ান। জি। এখন আপনি বলছেন যে কার উপর বর্তাবে, হ্যাঁ। তো নিশ্চয়ই অতীতের যদি আপনি রেকর্ডগুলি দেখেন যে কারা ভোট কেন্দ্রে বাধা দিয়েছে, কারা জোর করে প্রার্থীকে বিজয় করেছে, যারা অমুক কি করেছে ইত্যাদি যদি আপনি দেখতে যান, তাহলে আপনি নিশ্চয়ই দেখবেন যে এই ভিসা নীতি আওয়ামী লীগের বিরুদ্ধেই যাচ্ছে। জি, আসবো আপনার কাছে আবার নিশ্চয়ই। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আপনার দলীয় নেতা এবং আপনার দল থেকেও বলা হয়েছে যে আসলে এতে আওয়ামী লীগের চিন্তিত হবার কিছু নাই, এই নীতি কার্যকর হবে মূলত বিরোধী দলদের প্রতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক যারা রাজ্যকে দেখছেন এবং আমার বিজ্ঞ দুই আলোচক, এবং মোশাররফ ভাই অলরেডি আলোচনা করেছেন, এবং উনি এখানে এই 25 তারিখে বা 24 তারিখে এই ভিসা নীতি মানে ঘোষণা বা পাবলিশড হওয়ার পর থেকেই উনি গাজীপুরের নির্বাচনেও নিয়ে চলে গেছেন। আর গাজীপুরের নির্বাচনে যে আওয়ামী লীগ যে কমিটেড টু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, মানে এইটা ওনারা বিশ্বাস করতেই চান না। ওরা শয়নে স্বপনে জাগরণে খালি একটাই জিনিস দেখে যে মনে হয় ভোট চুরি করে, এই চুরি করছে মনে হয় আওয়ামী লীগ। কিন্তু দৃশ্যমান যে ব্যাপারগুলো ঘটে থাকে সেগুলো নিয়ে কিন্তু আসলে ওরা অ্যানালাইসিস করে না। এবং ওনাদের একটা কিন্তু আমি বলা ভালো যে ওনারা ওই যে গোয়েবেলসের মতো মানে মিনিস্ট্রি অফ প্রোপাগান্ডা ওনারা একটা খুলেছে। এই মিনিস্ট্রি অফ প্রোপাগান্ডার সদস্য এখন দেশে বিদেশে সারা ওয়ার্ল্ডে কিন্তু হয়ে গেছে, এবং তারা কাজই হলো মিথ্যা প্রোপাগান্ডা মানে ছড়ানো, যখন যেটা পাচ্ছে সেটা নিয়েই তারা জনমত তৈরি করছে, এবং তারা মনে করছে যে আমরা মনে হয় গেইন করছি। যখনই একটা কোনো প্রোপাগান্ডা নিয়ে কিছুদিন চলে, আবার যখন দেখে যে হালে পানি পায় না, তার কারণ রাজনীতির এখন তো ডিজিটালাইজ যুগে, নেটের যুগে 1 সেকেন্ড লাগে না ক্রস চেক করতে, যে কারণে বিএনপি এখানেও কিন্তু বারবার ফেল করছে। এই ভিসা নীতিটা গ্রহণ করছে আমেরিকা, তার ভিসা নীতি হয়েছে, এখানে আমাদের কি করার আছে? আমাদের যেটা করণীয় জাতি হিসাবে, আমাদের সবার প্রথমে আমি বলে নিই যে আমাদের চিন্তা করার বিষয়টা যদি এরকম হতো যে আমরা জাতি হিসাবে আমেরিকা তার ভিসা নীতি করবে, আমাদেরকে নিয়ে কেন? না, আমার দেশের ভোট কেমন হবে না হবে সেটা নিয়ে আমেরিকাকে ভিসা নীতি করতে হচ্ছে কেন? আমরা রাজনীতিবিদরা যে এই সলিউশনে আসতে পারছি না, সেজন্যই থার্ড পার্টি এটা এরকম একটি না, সেই কথাটাই আমি বলছি যে কারণে হয়তো আসতে পারে না, যে বিএনপি যে হারে প্রোপাগান্ডা এবং তারা যে লবিস্ট নিয়োগ করে যে হারে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে এই দীর্ঘকাল ধরে যে ওখানে ভোট চুরি হচ্ছে বা ভোট ঠিকমতো হয় না, বিরোধী দলের উপর করা হচ্ছে, যে কারণে তারা এই জিনিসটা ওয়াকিবহাল যে বাংলাদেশে হয়তো এটা আমরা শুনছি যে ভোট এই হচ্ছে সেই হচ্ছে, যেটা জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে যখন বললো যে আমরা শুনেছি, আসলে জাপান রাষ্ট্রদূত বলে নাই যে আমি দেখেছি বা হয়েছে, শুনেছি, মানে তারা এই ব্যাপারগুলা সারাক্ষণ মানে বলতে থাকে। তো এখন যে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা একটা গণতান্ত্রিক পন্থায় বা গণতান্ত্রিকভাবে যে নির্বাচনটা হবে সেখানে যারা বাধা দিবে তারা ভিসা দিবে না তারা। রাইট। কথাটা হলো মেন কথাটা হলো এইটা।
এবং লুও এশিয়া মহাদেশে সেও কিন্তু তাই বলেছে যে এটার জন্য শুধু সরকারি দল আমরা সেটা দেখিনি, এমনকি বাংলাদেশে যারা নাগরিক সমাজ আছে তাদেরকেও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, এমনকি যারা বিচারপতি তাদেরকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে, এবং রাজনীতিবিদ, রাজনৈতিক দল, সরকারি দল সবার এরিয়াটা কিন্তু এবার অনেক বেশি হয়েছে। Right. মানে যারা যারাকে মনে করেছে যে ইলেকশনের সাথে না, সম্পৃক্ত সেটি তো তাদের clear. বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া Clear. হয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি যেটা বলছেন যে সরকারি দল কেন, আমরা তো মনে করি যে এটা হওয়ার পরে আমাদের কোনো সমস্যা নেই, বিকজ উই আর কমিটেড যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, তাহলে ওর ভিসার নীতি তো আমাদেরকে কোনো প্রভাব বিস্তার করছে না। কিন্তু বিএনপির যে সমস্যাটা হয়ে গেছে যে তারা যে অসাংবিধানিক যে দাবিটা নিয়ে রাজপথ গরম করার যে চেষ্টা করছে দীর্ঘকাল থেকে, যেটা তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নেই, এবং তারা এটা যেটা করছে আমার দৃষ্টিতে এবং তাদের দৃষ্টিতে, যে কোনো সভ্য দেশের দৃষ্টিতে এবং যে কোনো গণতান্ত্রিক দেশের দৃষ্টিতে এটা ইল্লিগাল। এখন একটা ইল্লিগাল ইস্যু নিয়ে তারা যদি রাজপথে বাধা দেওয়ার সৃষ্টি করে বা আমার গণতান্ত্রিক ধারাকে যদি তারা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তারা কিন্তু এই ভিসা নীতির আন্ডারে চলে যাবে। যে কারণে বিএনপি কিন্তু আজকে ফখরুল সাহেবও বলছেন যে আমাদেরকে খুব চিন্তা করে পা ফেলতে হবে, কেননা কিছু কিছু বিষয় আছে কনফিউজিং যে আমরা এখনো বুঝি নাই, তো হিতে বিপরীত কিন্তু আমাদের জন্য হতে পারে। না, যে কিন্তু কারণে আমরা কি এই- বিরোধী দলও কিন্তু খুবই চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই সরকারি দলের মতনই না, সরকারি দল এত চিন্তিত না, চিন্তিত না। আমি তো প্রথমেই কারণ বলেছি সরকারি দলে চিন্তিত হওয়ার কিছু নাইও, যদি তারা সুষ্ঠু এবং ডেফিনেটলি, এবং আমরা কমিটেড, তো সেটাই বলছি হ্যাঁ। আমরা কিন্তু কমিটেড, এবং গাজীপুরের নির্বাচন কিন্তু আমরা আগে থেকেই কিন্তু এটা করছি, বাট আমরা তো ভিসা নিয়ে তখন আমাদের Right, মাথায় কিন্তু কিছু আসেনি। গাজীপুরে যদি আনোয়ার ভাই, আমি যদি আপনাকে এভাবে বলি যে গাজীপুরে তো বিরোধী দল ছিল না, আপনার দলেরই দুইজন প্রার্থী হ্যাঁ, মূল তো সেখানে মূল কেন আমরা প্রতিদ্বন্দ্বকারী, যাবো? আপনারা কেন আমরা ভিসা যাবেন? নীতিকে নিয়ে করব? রাইট, আমি আসবো আপনার কাছে, একটু ছোট্ট করে শুনে আসি। মোস্তফা কামাল, একই কথা আমি আপনার কাছে জানতে চাই, আসলে ভিসা নীতি কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল? দুই দলই দাবি করছে যে তারা তাদের জন্য নয়। দু দলের মধ্যে একটা স্বস্তি আছে। হ্যাঁ, আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হচ্ছে করোনা সহ বৈশ্বিক যে মহামারী বা যে যুদ্ধ পরিস্থিতি বা এখন যে মন্দা, আমরা কিছু শব্দ কিন্তু শিখে গেছি অথবা প্রচলন হয়ে গেছে। পজিটিভ বলতে আগে ভালো কিছু বুঝতাম, করোনার সময় আমাদেরকে বোঝানো হয়েছে পজিটিভ খুব ভালো জিনিস না, করোনা টেস্টের জন্য। আচ্ছা, জি। স্যাংশন বলতে আগে আমরা শুনলে বুঝতাম কিছু বরাদ্দ বা কিছু অনুমোদন, এখন প্রায়োগিক অর্থে কিন্তু স্যাংশন একটা Sanction. ভয়ানক জিনিস, নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা। এখন রেস্ট্রিকশন, গত কয়েকদিন হ্যাঁ, তো রেস্ট্রিকশন বলতে একটু ধমক টমক দেয়া, একটু ডাক দোহাই দেয়া, একটা সীমানা নির্দিষ্ট করা। তো এ নিয়ে দুই দলের মধ্যে একটা স্বস্তি একটা ভাব আছে, বিএনপির মধ্যে একটা পুলক আছে, যেহেতু তারা আন্দোলনে খুব একটা সুবিধা করতে পারেনি, তারা একটা বিপদের মধ্যেই আছে প্র্যাকটিক্যালি। আর সরকারও মোটামুটি আপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু এটা আবার সরকার বলতে চাচ্ছে না, স্বস্তি ভাব দেখাচ্ছে যে এটা আমাদের জন্য না, এটা বিএনপির জন্য। কিন্তু এর মধ্য দিয়ে যে কাজটা হয়ে গেছে আমাদের, যে একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দরকার, সেটা আমরা নিজেরা বুঝি না। যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, তাও আবার কি নিয়ে, নির্বাচনের সাথে বিশাল একটা সম্পর্ক তারা তৈরি করেছেন, তাও আবার কাকে, এমন কিছু একদম ধরে বলে দেয়া হয়েছে। সাথে আবার বলা হয়েছে যেটা আমাদের গ্রাম বলে গোষ্ঠী শুদ্ধা, অর্থাৎ ছেলে সন্তান সহ, একটু বিপজ্জনক কিন্তু। তো এখন স্যাংশন ভালো না রেস্ট্রিকশন ভালো, কোনটার অ্যাকশন বেশি, নানান আলোচনা কিন্তু হচ্ছে। এই আলোচনা করতে গিয়ে এমন কথা আসছে যেগুলো আমাদের জন্য সম্মানের না, যেমন? দেশের জন্য সম্মানের না। প্রথমেই বললাম যে বাইরের ডাক দোহাই আমরা শুনি, এই বিষয়টা আসলে তো একটু স্পর্শকাতর, কিন্তু কথাবার্তা হয়ে যাচ্ছে বেশির চেয়েও বেশি। বুঝলেও একটা বলি, না বুঝলেও একটা বলছি, কিন্তু এতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সমস্যাটা কিন্তু একেবারে ছোট্ট, বড় কোনো সমস্যা নাই দেশে। আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় আছে, আরও থাকতে চায়, এই কথাটা পরিষ্কার করে বলছে না। আর বিএনপির আর সহ্য হচ্ছে না, তারা ওখানে যেতে চায়, তারাও সেটা পরিষ্কার করে বলছে না। এটা অনেকটা এক ছেলে বিয়ে করবে, সে বিয়ের কথা বলে না, সে মা বাবাকে বলে যে তোমাদের অনেক কষ্ট হয়, আমারও কষ্ট লাগে, অনেক কাজ করতে হয়। ভাই বোনদেরকে বলে যে তোরা কাউরে ভাবি ডাকতে পারস না, বিরাট সমস্যা। বিরাট সমস্যা। আসলে সে বিয়ে করতে চায়। তো দু দলের
বিষয় অনেকটা এরকম, ক্ষমতাটা চায়। এখন ক্ষমতাটা কিভাবে? আন্দোলনে অথবা নির্বাচনে। তো এই দুই জায়গাতেই বিএনপি গত টানা 15 বছর অনেকটা ফেল মেরেছে, যেটারে বলা চলে, বা কুলায়নি সরকারের সাথে। সরকার এই জায়গায় যথেষ্ট বিচক্ষণ, রাজনৈতিকভাবে বিচক্ষণ, কিন্তু ততক্ষণ আমাদের নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, এই নিয়ে তো বিতর্কের কিছু নাই আসলে। বিতর্ক কম করাই ভালো, আর বিতর্ক যত কম করবে তত সরকারি দলের জন্য সুবিধা। আর প্রশ্নবিদ্ধ জিনিস নিয়ে কথা কম বলা ভালো, কিন্তু তারা চেষ্টা করতে চায় যে 14 বা 18-তে নির্বাচন অত্যন্ত চমৎকার হয়েছে। আসলে চমৎকার হয়নি বলেই তো এখানে তো কথা। স্যাংশন বলেন, রেস্ট্রিকশন বলেন, ভিসা নীতি, প্রত্যেকটার সাথে নির্বাচনের কথা। তো সরকার সেখানে কমিটেড, কিন্তু কমিটেডের জায়গা থেকেও কিছু কথা আসছে দুই দিক থেকে। এবং গত 5-7 দিন ধরে আপনিও নিশ্চয়ই জানেন, দুই দলের কিন্তু ভালো মুখ দেখাদেখি হচ্ছে ভিন্ন জায়গায়, যেটা দেশীয় আয়োজনে হলে সুন্দর হতো, কিন্তু তারা সেখানে মুখ দেখাদেখি করছেন বিদেশি আয়োজনে, যেটা দেশের জন্য খুব একটা সম্মানজনক না। কিন্তু রাজপথে আবার কিন্তু পরস্পরকে ঘায়েল করছেন। এই ঘায়েল করতে গিয়ে এমন এমন শব্দ তারা বলেন যেগুলো দুঃখজনক। আমি কয়েকটা শব্দ বলি। নির্মূল করতে চান, উৎখাত করতে চান, গোরস্থান, কবরস্থান, লাশ, মরণ যাত্রা, এই ধরনের আজে বাজে কথা আসছে। এগুলো বলতে বলতে এক ভদ্রলোক কিন্তু গতকাল বলে ফেলছেন উনি নিজেই মারা যাবেন, আত্মহত্যা করবেন। সেটা আবার কি নিয়ে? বিষ দিয়ে, বিষ খেয়ে তিনি আত্মহত্যা করবেন। এ তো আরো ভয়ঙ্কর। তো এই যে এই ধরনের, আমরা একসময় এগুলোকে বলতাম অতিকথন বা মুখ পাণ্ডিত্য। আমাদের লোকালি একটা শব্দ আছে মুখ দোষ। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে মুখ দোষে ছেঁচা খায়। ছেঁচা অর্থ মার। আসলে সে মার খাওয়ার মতো কিছু করেনি, কিন্তু কথার জন্য চিটাগাং অঞ্চলে বলে মুখ দোষে জিয়াফত নষ্ট। জিয়াফত অর্থাৎ বড় দাওয়াত। ভালো খাওয়ায়, ভালো পড়ায়, কিন্তু মাঝপথে কিছু একটা আজে বাজে কথা বলে। হয়তো বা বলে যে এত ভালো আর কি কেউ খাওয়াইছে তোমারে, বরবাদ শেষ। কিন্তু তো আওয়ামী লীগ অনেকটা ওই রকম করছে। আর বিএনপি তো মোটামুটি যেহেতু রাজনীতিতে বা আন্দোলনে খুব একটা কুলাতে পারেনি, এই কারণে তারা মোটামুটি একটা স্বস্তি প্রকাশ করছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, স্যাংশনে মানুষ কয়জন? 6-7 জন, কোনো পার্সেন্টেজে কিন্তু পড়ে না। এখন যেটা রেস্ট্রিকশন, ওখানে বোধহয় 1% হবে না, যে বর্ণনা দিয়েছে বিভিন্ন রকম আছে। কিন্তু 99% মানুষ কিন্তু আক্রান্ত। ওই 1% যদি আপনি ধরেন, তো সেটাতে দুই দল যেখানে কথাবার্তা বলছেন, আসলে তো এটা উভয়ের জন্যই বিপদ বা আপদ। সেটা কাটানোর একটা পথ হচ্ছে সুন্দর একটা নির্বাচন। সুন্দর একটা নির্বাচন। সেই পথটা তারা নানান আজে বাজে কথায়, উত্তেজনায় নষ্ট করে দিচ্ছে। আমি সেটাই মিন করছি। যে আসবো জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে যাই। না, এখানে আমি একটু কামাল ভাইয়ের সাথে একটু বিনীতভাবে একটু দ্বিমত। কামাল ভাই বলছে বিএনপি পাচ্ছে না। বিএনপির আন্দোলনের সফলতার কারণেই কিন্তু আজকের এই রেস্ট্রিকশন বলেন, স্যাংশন বলেন, এগুলি আসছে। কারণ আমরা যে কথাগুলি বলেছি, আমরা কিন্তু আমি কামাল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা কিন্তু বলি না যে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন, আমরা কিন্তু সেটা বলি। কিন্তু আলটিমেটলি টার্গেট তো ওইটাই। ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দলের তো একটা টার্গেট থাকবে ক্ষমতায় যাওয়া। কারণ রাজনৈতিক দল তার আদর্শ বলেন, জনগণের সেবা বলেন, সেইটা যাওয়ার জন্য তো তাকে ক্ষমতায়ন দরকার। ক্ষমতায়ন ছাড়া তো সে বাইরে বসে পারবে না, কারণ রাষ্ট্রের সকল মেকানিজম তো যারা ক্ষমতা যায় তাদের কাছেই থাকে। আরেকটি প্রশ্ন যদি আপনার কাছে আমরা জানতে চাই, এই যে ভিসা নীতি, এই ভিসা নীতির কারণে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার যে দাবি আপনারা করছেন, এই দাবির কি কোনো হেরফের হবে? না, আমাদের টার্গেট কিন্তু এটা, বরং আপনাদের টার্গেট। কিন্তু ভিসা নীতিতে যে কথাটা এসছে, সুষ্ঠু নির্বাচনের জন্য এটি অন্তরায়। এখন আমি বলি, বরং বিএনপির যে এই কথাটি বলছে, আমি মনে করি সুষ্ঠু ভিসা নীতি সেই লক্ষ্যটা বাস্তবায়নেরই একটা পদক্ষেপ। কারণ আপনি একটা বলি যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি দরকার আপনি করতে চান, তাহলে কি দরকার? আপনাকে নির্বাচনে একটি সমতল মাঠ দরকার, যে কোনো দলের জন্য। বিএনপি, আওয়ামী লীগ, আজকে আমরা বিরোধী দলে আছি, কাল তো আওয়ামী লীগও থাকতে পারে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন প্রশাসনকে যেভাবে নগ্ন দলীয়করণ করেছে, অর্থাৎ যারা নির্বাচন কন্ট্যাক্ট করে তাদের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করা সম্ভব না। আওয়ামী লীগ এই জায়গায় তাদেরকে নিয়ে গেছে। সুতরাং এই যে একটি পরিবর্তন দরকার, যেটার নির্বাচন সুস্থ নির্বাচনের জন্য একটা সহায়ক শক্তি হবে বলে আমরা মনে করি। তারপর আপনি মনে করবেন যে আমার ভোটারদের যে নিরাপত্তা, এখন ধরেন আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনার উপর হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, আপনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। তো যার জন্য এগুলিকে বন্ধ করতে হবে।
এই ভিসা নীতির কিন্তু মূল যদি আপনার টার্গেটটা দেখেন সেটা কিন্তু মূল টার্গেট। তো এগুলিকে বাস্তবায়ন করতে হলে কিন্তু একটা দলীয় সরকারের অধীনে এটা কোনোভাবেই সম্ভব না, যেটা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশে কিন্তু একটা সুযোগ ছিল আওয়ামী লীগের কাছে, যে আওয়ামী লীগ কনস্টিটিউশন চেঞ্জ করে 2014 2018-তে দুটো ইলেকশন করেছে। হ্যাঁ, তারা বলে থাকে যে 2018-তে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, তারা ভালো নির্বাচন করতে পারে নাই। কিন্তু 2018-তে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ তাদের সক্ষমতা এবং তারা যে একটি ভালো নির্বাচন করতে পারে সেটা দেখাবার মতো সুযোগ তাদের কাছে ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তারা পারে নাই। না, কিন্তু আওয়ামী লীগের বক্তব্য হলো যে নির্বাচনে যে প্রস্তুতি নিয়ে আপনাদের অংশগ্রহণ করার কথা ছিল, করতে উচিত একটা বিরোধী দল বা একটা ক্ষমতায় যাওয়ার দল হিসাবে, সেই প্রস্তুতি আপনাদের ছিল। আপনার সাথে আমি আপনি যে কথা বলছেন এইটা যদি আমি ধরেই নেই, এখন ধরেন বাংলাদেশ এবং ব্রাজিলের টিমের মধ্যে খেলা হবে, তো বাংলাদেশ না পারলে সে গোল খাবে, হয়তো ব্রাজিল আর্জেন্টিনা 1-2 গোলে ড্র হয় বা জয় পরাজয় নির্ধারিত, বাংলাদেশ হয়তো 10টা খাবে বা 15টা খাবে, তাতে তো অসুবিধা নাই। আওয়ামী লীগের মতো দল, বিএনপি যদি ধরে নিলাম বিএনপি দুর্বল, তারা বলতেছে বিএনপির নেতৃত্ব নাই, তাহলে তো 2018 নির্বাচনে করে বিএনপিকে সহজে তারা হারিয়ে দিতে পারতেন। কিন্তু সেই নির্বাচন তারা কেন রাতে করতে হয়েছে? এখন আপনি যদি বলেন যে, আপনারা বলেন, আর তো কেউ বলে না, আপনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আছে রেস্ট্রিকশন দিয়েছে ভিসা নীতির উপর বা স্যাংশন দিয়েছে, আপনি 2020-এর মানবাধিকার রিপোর্ট তাদের দেখেন, কি তারা বলেছে যে 2018-তে বাংলাদেশের ইলেকশন রাতে হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে কেন্দ্রে নির্বাচন চালাতে দেয় নাই, এজেন্টদেরকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার, এভাবে আমি এখন 14টা না 15টা পয়েন্টে তারা মানবাধিকার রিপোর্টে বলেছে এই ঘটনাগুলি ঘটেছে। সুতরাং এইগুলি তো আমেরিকার অবজারভেশন, নট আমাদের না। আপনি দেখেন তাদের দলের নেতা, তাদের জোট যাকে তাকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, যেন রাশেদ খান মেনন, উনি প্রকাশ্যে জনসভায় বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, যে ভোটের অধিকারের জন্য আপনার সাথে আন্দোলন করেছিলাম, সে আপনার আমলে ভোটের অধিকার মানুষ হারাবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারি। তো সুতরাং আপনি যে কথাগুলি আজকে এই স্যাংশন বলেন, যাই বলেন, আমরাও মনে করি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য এটা অপমাননার যোগ, কিন্তু এই পরিণতির জন্য দায়ী কে? সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। জি, জনাব আনোয়ার, আপনার কাছে আমার একটু এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিশ্চয়ই দেবেন, এবিএম মোশাররফের যে কথা বলেছে সেটার উত্তর দেবেন। তার সাথে আমি একটু জানতে চাচ্ছি যে মার্কিন ভিসা নীতি গত 3রা মে সরকারকে জানানো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সরকার এই জিনিসটা গোপন রেখেছিল, কেন? না, এখন আমেরিকার ভিসা নীতি তারা পাবলিশ করবে, আমরা কেন করতে যাব? কারণ আপনাদের জন্য না, এটা তো আমাদের দায়িত্ব না, আমাদের কর্তব্য না। এবং আমেরিকার যে ব্লিংকেন, সে 24 তারিখে সে টুইট করছে, 25 তারিখে গোটা বাংলাদেশি জানাজানি হয়েছে। তারা যখন পাবলিশ করেছে তার প্রতিক্রিয়ায় আমরা কথা বলেছি। তার আগেও কিছু প্রতিক্রিয়া এসেছে। তার আগে প্রতিক্রিয়া তো সেরকম না। তার আগে আমরা দেখেছি বিএনপির টেন্ডেন্সি আসিতেছে, ওয়েট করো, দাঁড়াও, খুব ফুরফুরা মেজাজে ছিল বিএনপি অনেকদিন ধরে। কিন্তু এবং ওই যে 10ই ডিসেম্বর পরে বেগম খালেদা জিয়ার এতে কথা, মানে দেশ চলবে, এই টাইপের কিছু কথাবার্তা দেখতেন না, এবং তারা কিন্তু ওই সময় ওয়েট করছিল যে আসিতেছে, কিছু একটা আসিতেছে, এরকম কিন্তু ভাব তাদের ভিতরে অনেকদিন আগে থেকে লক্ষ্য করছি। কারণ তারা অনেক টাকা খরচ করে এই যে লবিস্ট নিয়োগ করছে, এই লবিস্টের ফলাফল হলো এইটা। কিন্তু আসলে একটা কথা আছে না, প্রবাদ আছে না, যে অন্যের জন্য খাল খুঁড়তে গিয়ে ওই খালে নিজেই পড়ে। তো বিরোধী দল কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা নিয়ে গোটা বিশ্বব্যাপী কাজ করতে গিয়ে আসলে তারাও কিন্তু ধরা খেয়েছে। কেন? আর ওনাদের একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি, যে সবসময় দেখি, একজন রাজনৈতিক কর্মী হিসেবেই দেখি, যে আওয়ামী লীগ সেই সময় যেহেতু অবৈধ বা ভোট চুরির বিরুদ্ধে আন্দোলন করে 15 ফেব্রুয়ারি নির্বাচন, মানে ভোট করতে বাধ্য করে সেখানে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি, ঠিক সেই কায়দায় তারা করতে চায়। এবং অনেক সময় বলেওছে যে তারা আন্দোলন করে এই করছে সেই করছে, আমরাও ওইটা করতে চাই। কিন্তু ওই সময় যে এই ইস্যুর যে কতটুকু গ্রহণযোগ্যতা ছিল এবং যেটা আমরা আন্দোলন করে নিয়ে এসেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকার যে একটা পার্মানেন্ট ইলেকশনের জন্য কতটুকু কার্যকরী, সেটা কিন্তু ইট হ্যাজ বিন প্রুভড। এর সাথে যদি যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে, এবং ওরা এই তত্ত্বাবধায়ক সরকারটাকে যেভাবে ম্যানিপুলেট করা যায় বা করা যে যায়, বা এটাই যে একমাত্র সঠিক নির্বাচনের
পদ্ধতি না, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। জি, যে কারণে আমি যদি এখন ওরা যে এটা নিয়ে মাঠে নামছে, হ্যাঁ। এটা কিন্তু মানুষ খাচ্ছে না। জি, আমি এটা সময় বলে দেবে মানুষ খাচ্ছে কি না খাচ্ছে। খাচ্ছে আমি না, এটা আমি 15 বছর আমার চলে একটু গেছে। আমার একটু ছোট প্রশ্ন, সেটা হলো যে কি গাজীপুরের নির্বাচনে যে আমরা দেখলাম অত্যন্ত সুন্দর নির্বাচন হয়েছে, এবং সেখানে যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে প্রায় 50% ভোট পড়েছে। ইতিপূর্বে অর্থাৎ এই নির্বাচনের আগের যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে চিটাগাং, তারপরে বগুড়ায়, সেখানে কিন্তু আমরা ভোটের একটা আকাল দেখেছিলাম, ভোট কেন্দ্রে না আসে। দেখেন, এই ধরনের ইলেকশনগুলো হয় যদি সেখানে প্রতিদ্বন্দ্বী যদি শক্ত থাকে, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী যদি শক্ত থাকে, তাহলে তারা ভোটাররা কিন্তু ভোট দিতে আগ্রহী হয়। ভোট দিতে আগ্রহী হয়। কিন্তু সেখানে যদি গাজীপুরেও তো বিএনপি প্রতিদ্বন্দ্বিতা ছিল না না। থাকে, কিন্তু গাজীপুরের ইলেকশনটা হয়েছে কি যে এখানে যেমন শক্ত দুজন প্রতিদ্বন্দ্বী ছিল, আবার এখানে একটা বিষয় ছিল যে কর্পোরেশনের যে ওই যে কমিশনারদের যে ভোটটা, তারাও কিন্তু এখানে একটা প্রভাব বিস্তার করে, যে বিভিন্ন ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য সিটি চেষ্টা করে। কর্পোরেশনে অলওয়েজ সিটি কর্পোরেশনে কিন্তু অলওয়েজ এটা হয়। ইউনিয়ন পরিষদে এতে যারা মেম্বার, এখানে যারা কর্পোরেশনে কমিশনার হয়, তারা কিন্তু এটা নিয়ে আসে। আর গাজীপুরের ইলেকশনটা সিম্পলি এখানে যে অপোজিশন বা যারা আমাদের দলেরই যারা ভোট এখানে করেছে, তারাকে বিএনপি ভোট দিয়েছে এবং আওয়ামী লীগের একটা অংশের ভোট পেয়ে তারা এই অল্প ভোটের ব্যবধানে। আমি জয় পরাজয়ের কথা বলছি না, আমি বলছি ভোটের উপস্থিতিটা না, অতীতের উপস্থিতিটা ওই কারণেই হয়েছে। যে কোনো যেটা বললাম যে সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং এখানে যেহেতু কমিশনাররা তারা ইলেকশন করছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যারা ক্যান্ডিডেট ছিল তারা চেষ্টা করেছে ভোটার নিয়ে আসা, এবং মানুষও এটাকে পার্টিসিপেট করছে। ভিসা নীতির কোনো না না, এখানে impact ভিসা নয়। নীতির কোনো প্রভাবই নাই, প্রভাবই। এবং ভিসা নীতির সাথে বিশেষ করে যে কোনো ইলেকশনের কোনো সম্পর্ক থাকবে না। থাকবে Because না। আমি বললামই তো, এই সরকার কিন্তু চাচ্ছে যারা একটা সুস্থ ধারা যারা নির্বাচন। যারা যারা এ ধরনের প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, সেটা বিরোধী দল হোক সরকারি দলের হোক, ভোটে এই ধরনের প্রক্রিয়া, ভোটে কারচুপি হবে, অনিয়ম হবে, তারা একটু ভয় করবে না? জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আরেকবার যাই, আমরা একটু শুনতে চাই যে দু দলের দুই নেতাই কথা বললেন, কিন্তু আমি যদি আপনার কাছে জানতে চাই যে জাতীয় নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে এই ভিসা নীতির ইম্প্যাক্ট কতখানি হবে বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে অবশ্যই হবে, এরই মধ্যে হয়েছে, যদিও স্থানীয় সরকার নির্বাচন গাজীপুরে, আনোয়ার ভাই তো এটা মানতে নারাজ। তো যদিও স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু সেই নির্বাচনটা জাতীয় পর্যায়ের হয়ে গেছে। শুধু জাতীয় পর্যায়ের না, টুকটাক আন্তর্জাতিক পর্যায়েরও হয়ে গেছে। কিন্তু আমি যদি ঘটনাচক্রে জি একদিন পরে ছিল নির্বাচনটা, ভিসা নীতির পরে। কিন্তু গাজীপুরের নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা নির্বাচন কমিশন বলেন, অন্যান্য যারা আছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে অবস্থান আমরা দেখেছি, তাতে কিন্তু এক ধরনের সম্ভাবনা ছিল যে গাজীপুরের নির্বাচনটা, মানে আমরা আশাই করছিলাম যে এক ধরনের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনই হবে, যে আশাটা ফলেছে। জি। তো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আনোয়ার বাইরে অর্থাৎ আওয়ামী লীগ থেকে খুব বেশি করে বলা হচ্ছে যে ভিসা নীতির কারণে এত সুন্দর নির্বাচন হয়নি। আবার নির্বাচন কমিশন থেকে একই কথা বলা হচ্ছে। কিন্তু আমাদের রাজনীতি বা রাজনীতিবিদদের থেকে যে আমাদের যে অভিজ্ঞতা, তারা যেটা হাঁ বলেন ওইটাই আসলে না, অথবা যেটা না বলেন ওইটাই হাঁ। তো ওই সূত্রে এটা হয়। কিন্তু এখানে যেটা মোশাররফ ভাই বলতে গিয়ে একটু বলে ফেলছেন, ব্যাখ্যা করেননি, যে এই যে রেস্ট্রিকশন, যে এখানে তাদের একটা অবদান আছে, আন্দোলনের একটা অবদান আছে বা জের আছে। একসময় কিন্তু 1/11-এর সময় এরকম কথা বলা হয়েছিল যে এই আন্দোলনটা আমাদের একটা ফসল আছে, অর্থাৎ প্রবণতাটা ভালো না, অর্থাৎ বিপদ ডেকে আনে। আনোয়ার ভাই কিন্তু একটা বাক্য বলেছেন যে বিএনপিও খাদে পড়ে গেছে, অর্থাৎ নিজেরা তো আছেন এই খাদে, বিএনপিও পড়ে গেছে। ওই সূত্রে একটা স্বস্তি আছে। আচ্ছা, আমি বলেছি ওরা আমাদের জন্য খাদ খুঁড়তে গিয়ে ওরা নিজেরাই পড়ছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা যদি শুকনাতে থাকেন সেটাও ভালো জিনিস। তো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যদি নির্বাচন একটা পদ্ধতিতে না আসে, এই মাঝে মধ্যে আমাদের কখনো পিটার হাস, কখনো ডেনমোজিনা, কখনো হেরিকে টমাস, কখনো বার্নিকার্ড বা বিউটিনিস, এসব নামের কাছে আমাদের যেতে হয়। কিন্তু জিনিসটা আমাদের নিজস্ব। যদি পদ্ধতিতে থাকতো নির্বাচনটা, একটা প্রক্রিয়ার মধ্যে থাকতো, এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না, বাইরের এই মুরব্বিয়ানাটা লাগতো না, আমাদের দেশের অসম্মানটা
হতো না। এখন দেশের রেস্ট্রিকশনের কারণে আমাদের অসম্মান হয়েছে, তাদের কারো কারো কাছে এটা না সেটি স্বস্তির। মানে সেটি হয়েছে, কিন্তু আমি যদি আরেকটু একদম সংক্ষেপে আপনি বলবেন যে ভিসা নীতি ঘোষণা হওয়ার পরও কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন স্থানে বিএনপির যে মিছিল মিটিং বা কর্মসূচিগুলিতে কিন্তু বাধা হচ্ছে। বাধা কিন্তু তাহলে সুষ্ঠু সেটাও একটু নির্বাচনে বিপজ্জনক। জি কারণ সেখানে মোটা দাগে যে কয়েকটা শর্ত আমি পড়েছি ভিসা নীতিতে, একটা বিষয় আছে যে নির্বাচনে বাধা দেয়া হুম বা সভা সমাবেশে বাধা দেয়া বাধা দেওয়া তা তো মানা হচ্ছে না। কিন্তু বলা হয়েছে হবে। তো হবে বলতে আসলে হবে বলতে তো নির্বাচন পর্যন্ত না, সেটা এখন থেকেই। তো সেটার কি যার পরে আমাদের কিন্তু একটু অপেক্ষা করে আমরা দেখার একটু বিষয় অপেক্ষা আছে। করব। আমি একটু শুনে আসি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছ থেকে। এবিএম মোশাররফ হোসেন, আমি আবারও যদি বলি যে আপনাদের আন্দোলন সংগ্রামের যে গতি প্রকৃতি আমরা লক্ষ্য করছি গত কয়েকদিনে, সেটা কিন্তু একটু মারমুখী অবস্থান, যেন একটু এগ্রেসিভ। সেটি কেন? সেটি কি ভিসা নীতির ইম্প্যাক্ট? আপনারা কি না না, মনে করছেন এটা যে এটি আপনার কিছু লক্ষ্য করবেন, এটা হলো কি যে আমরা কিন্তু বারবার বলে, বিশেষ করে 2022-এর 22 আগস্ট থেকে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, আপনি দেখবেন যে আমরা খুব কেয়ারফুল, যে আমরা বারবার দেখেছি আওয়ামী লীগ আমাদের আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের উপর দায় দায়িত্ব চাপিয়ে দিতে চায়। আমরা যার জন্য খুব নেতৃত্বের পক্ষ থেকে আমরা কিন্তু খুব কেয়ারফুলি। কিন্তু আপনি দেখবেন এই ভিসা নীতির আগের দিনও আপনি দেখবেন যে কেরানীগঞ্জে আমাদের এখন হলো আওয়ামী লীগ এক জায়গায় শান্তি সমাবেশ করে, ঠিক আছে, তারা রাজনৈতিক দল হিসাবে এই রাইট তো তাদের আছেই, তারা করতে পারে। কিন্তু বিএনপির যেখানে সমাবেশ সেখানে তো তারা সাধারণত করে না, অন্য জায়গায় করে, হয়তো পথে বাধা দেয় বা অন্য কিছু করে। কিন্তু কেরানীগঞ্জে আপনি দেখবেন যেখানে বিএনপির নির্দিষ্ট একটি সমাবেশ, সেখানে আওয়ামী লীগের কোনো সমাবেশ নাই, তাহলে তাদের উপস্থিতি ওখানে কেন? অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা তৈরি করে এর দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে দিতে চায়। এবং আপনি আজকে যদি সোশ্যাল মিডিয়ায় আপনি ছবিগুলি দেখেন যে পুলিশের মাঝখানে নিপুণ রায় সহ আমাদের 5-7 জন নেতাকর্মী দাঁড়িয়ে আছে, সেখানে তাদের উপর বাইরে থেকে ইট মেরে তাদেরকে আহত করা হয়েছে। আপনি যশোরের দিকে তাকান, যশোরে দেখবেন যে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপিকে শহরে ঢুকতে দেওয়া হবে না এবং যে কোনো মূল্য বিনিময়ে প্রতিহত করা হবে। আপনি নাটোর দেখেন, আমাদের আনোয়ার ইসলাম ভাইয়ের পাশের এখানে একই পরিস্থিতি তৈরি করেছে, সেখানে যুবলীগ ছাত্রলীগ বাঁশের লাঠি সকল মিডিয়ায় ছবি দিয়েছে। তো এই যে একটা বিশৃঙ্খলা অবস্থা, তো সরকার করছে, তা আমাদের দায় দায়িত্বটা কেতা, বরং এখানে নানা জায়গায় আমাদের উপর অবিচার করা হচ্ছে। এই দুটাকে কম্পেয়ার করে বিএনপিকে এই লাইনে পালাতে চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিশৃঙ্খলা কোনোটার সাথে আমাদের জড়িত না। বরং আমরা একটা কথা চ্যালেঞ্জ দিতে চাই, হ্যাঁ, রাজনৈতিক দলে যে কোনো সময় বিশৃঙ্খলা হইতে পারে বা সংঘর্ষ হতেই পারে, কিন্তু যদি প্রশাসন নিরপেক্ষ থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ বিএনপির কোনো সমাবেশে এসে বিশৃঙ্খলা বাধা দেওয়ার মতো সাহস আওয়ামী লীগের নাই। কিন্তু তারা সব জায়গায় দেখবেন যে প্রশাসনকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। আজকে দেখেন, আজকে বলি, আজকে তো অনেক জায়গায় সমাবেশ হয়েছে, একটা জায়গাও পুলিশ আওয়ামী লীগকে সেলটা যেই দায় দায়িত্ব, এখন পুলিশও তো বাঁচতে হবে, তাদের উপরে তো এই যে রেস্ট্রিকশন আসতে পারে, তারা কিন্তু আওয়ামী লীগের সাথে আগে গিয়ে যেভাবে হামলা করেছে, আমাদের লোকদের উপর গ্রেফতার করেছে, আজকে করে নাই, যার জন্য বাংলাদেশে দেখেন কোথাও ঝামেলা নেই। না, চিটাঙে একটু হয়েছে, সেটা অত না, রাজনৈতিক প্রোগ্রামে এটা স্বাভাবিক হয়, আসবো আপনার কিন্তু কাছে। যেই হামলাটা হয়, যে নির্যাতনটা হয়, সেটা কি হয়েছে? অর্থাৎ রেস্ট্রিকশনের যেই একটা আতঙ্ক, সেটাও কারো কারো। বরং আমি একটু বলে শেষ করে দিই, আপনি আরেকটি ঘটনা আপনি বাংলাদেশে দেখেছেন কিনা, আমরা যে কথাটি বলেছিলাম যে এই সরকারের আমলে প্রচুর টাকা বিদেশে পাচার হয়েছে, আমরা বারবার বলেছিলাম। আপনি গতকাল যদি সিপিডির সাংবাদিক সম্মেলন দেখেন, আপনি সেখানে দেখবেন যে বাংলাদেশে অস্বাভাবিকভাবে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু রেমিটেন্স আসতে শুরু করেছে। এটার দুটি কারণ হতে পারে, একটা হলো যারা টাকা পাচার করেছে, না সেটি সিপিডির আলোচকটা বলেছেন যে এইটি রেমিটেন্স হিসাবে পাচারকৃত মানে টাকা, আবার না দুইটা, একটা হলো পাচারকৃত টাকা হতে পারে, আরেকটা হতে পারে আওয়ামী লীগের যেসব লোকজন ওখানে টাকাগুলি রেখেছে, যদি তাদের উপর কোনোভাবে স্যাংশন আসে বা তার রেস্ট্রিকশন আসে, তাহলে এই টাকাগুলি তারা তুলতে পারবে না, এটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা পাঠাতে পারে। যাই হোক, সেটি কিন্তু মূল আলোচনাটা ছিল যে এটি মানে ইলিগাল মানিকে রেমিটেন্স হিসেবে বৈধ করার জন্য এইটা আনা এবং এটা দুইটা বেনিফিট নিচ্ছে, একটা দিকে ইলিগাল মানিকে বৈধ করছে, অন্যদিকে আবার 2.5% তারা ইনসেন্টিভ নিচ্ছে। জি জনাব আনোয়ার, আমরা যেটি এবিএম মোশাররফ হোসেন বলছিলেন যে আওয়ামী লীগই একটু আক্রমণাত্মক আছে, কিন্তু আমরা আজকে দেখলাম যে আপনার দলের সাধারণ সম্পাদক কিন্তু স্পষ্ট করে বলেছে যে কোথাও নেতাকর্মীদের ঠান্ডা, মানে আমি যদি পড়ি তার বক্তব্যটা, উনি বলছেন যে নেতাকর্মীদের মাথা ঠান্ডা রেখে নির্বাচন
নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটা কি ভিসা নীতির কোনো ইম্প্যাক্ট কিনা? না না, সব জায়গাতে যদি ভিসা নীতি নিয়ে আসেন তাহলে তো মুশকিল, তাহলে হবে না। ভিসা তো 2-3 দিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এর আগে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের অ্যাক্টিভিটিস গুলো তো আপনারা দেখেছেন, আর বিএনপির অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখেছেন, তাদের হুঙ্কার। এবং আমার সবচেয়ে যেটা মনে হয় যে ওনারা আওয়ামী লীগের মনে হয় চিনতে পারে নাই, মানে আওয়ামী কারা লীগ দলটাকে, যে তার ক্যাপাবিলিটি, তার রাজনৈতিক মানে কারা চিনতে পারে? মানে বিএনপি আসলে আওয়ামী লীগ দলটাকে মানে একজন রাজনৈতিক দল হিসাবে যে তাদের যে ক্যাপাবিলিটি, তাদের যে আদর্শিক জায়গাটা, 15 বছর ক্ষমতায় এবং থাকলো, কতটুকু যে তারা কমিটেড, হ্যাঁ, এই জিনিসগুলো মনে হয় ওনারা বুঝতে পারে না আওয়ামী লীগের। তার কারণ ওরা যে দীর্ঘ সময় আমাদের আওয়ামী লীগের উপর ওরা যত ধরনের অত্যাচার করেছে, এর ভিকটিম কিন্তু আওয়ামী লীগ হয়েছে, তবু কিন্তু আওয়ামী লীগ টিকে আছে এবং 15 বছর ক্ষমতায় আছে। এটা একটা আদর্শিক, এবং বঙ্গবন্ধুর যে আদর্শ আমাদের যে বুকে ধারণ করে আমরা থাকি, এটা লোহা কেন, তার থেকেও কঠিন, ইস্পাতের চেয়েও কঠিন আমরা রাজপথে বিশেষ করে। এবং আমরা এটা দেখিয়ে দিয়েছি, আমাদেরকে কি না করছে, গরু পিটা করে মারছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে। মানে কবে আপনারা দেখেন নাই? কবে কেন সেই মতিয়া আপা, নাসিম ভাই, মানে ক্ষমতা আন্দোলন সংগ্রামের কথা, রাইট। এবং আমাকে তো 15 বছর আগের কথাই বলতে হচ্ছে, যখন আমরা ক্ষমতায় ছিলাম না, ওনারা ছিল, Right. তখন ওনাদের এই অত্যাচারের বিরুদ্ধে ফাইট করে আমরা কিভাবে ছিলাম। আর এখন আমরা 15 বছর ক্ষমতায় আছি, এখন আমরা এমন হয়ে গেছি যে ওরা টোকা দিলে আমরা পড়ে যাব। ওই সেদিন এক ছাত্র দলেরই মনে ছেলে পেলে বলছিল যে 1 মিনিট যদি টিকতে পারে তারা রাজপথে, পুলিশ ছাড়া। অথচ তখন তো পুলিশ, আর্মি, র্যাব সব তো তাদের ছিল, কিন্তু আমরা তো দীর্ঘ সময় বরঞ্চ ওদেরকে নাকে খত দিয়া, নামায় দিয়ে আমরা, সেটি 15 বছর আগে ছিলেন, কিন্তু এখন ক্ষমতায় থেকে কি এই অবস্থা ভঙ্গুর হয়েছে কি? না না না, কেন হবে? হ্যাঁ, তবে সরকারি দল হিসাবে কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ইটা বাড়ছে, দলীয় কোন্দলটা হয়তো বাড়ছে, যেমন গাজীপুরে আমরা দেখছি, মানে ক্ষমতায় থাকলে হয়, জায়গাতে কিছু কিছু দেখছি যেটা হয় আর কি। পাওয়ার পার্টিতে এটা প্র্যাকটিক্যালি যে ক্ষমতার ভারসাম্যতা বা এগুলো কিছুটা নষ্ট হয় লোকাল লিডারদের, হয়তো সে ধরনের থাকতে পারে, কিন্তু যারা সত্যিকারের আমাদের শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর কর্মী, তারা কিন্তু যথাসময়ে ঠিক কিন্তু ইউনাইটেড হবে নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। আর কারণ যে আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা তো একদম মোদ্দা কথা যে তারা স্বাধীনতা বিরোধীগুলা। এই যে জামাত ইসলামের ইটা আমরা ব্যান যে করা হয়েছে 11 সালে, যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেটা বাতিল করেছে, এবং পরবর্তীতে তাদের বাতিল না, নিবন্ধন, তারা কোথায় এখন? তারা কোথায়? তারা সব বিএনপির ভিতরে, তারা ওই একই গ্রুপ, এবং বিএনপি আর জামাতকে আপনারা আলাদাভাবে নিবেন না, মানে আসলে তারা এক। তো তাদের বিরুদ্ধে আমাদেরকে তো অবশ্যই ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে তো, ওই যে তিনি যেটা বললেন যে একজন বিষ খেয়ে মরে যাবে বলছেন, আসলে এটা প্রতীকী, তার প্রতিবাদে সে বুঝাতে চেয়েছে যে আমরা যদি মুক্তিযোদ্ধা হয়ে দেখি যে যারা স্বাধীনতা বিরোধী তাদের গাড়িতে সেই পতাকা, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না, মরে যাওয়াই ভালো। তো খালেদা জিয়া ক্ষমতা আসা মানে উনি বুঝাতে চেয়েছে, এবং আসলে সত্য সেটা, যে সেই ৭১-এর পরাজিত শক্তিরাই ক্ষমতায় আসা, যে কারণে সে এটা বুঝাতে চেয়েছে। এখানে আমি একটু বলতে চাই, না বুঝাতে গেলে কি মরণ লাগে, মিথ্যা ছাড়া এটা বোঝানো সে যায় না। কথার কথা আমি মানে বলছি, ওইটাই বলছি আমি, যে কথার কথা গত কিছুদিন সে থেকে একটা মানে মৃত্যুর নিজেকে, কথা খুব বেশি বেশি আসছে, না সেই কথাটা রক্তের কথা বুঝাতে খুব চেয়েছে বেশি বেশি আসছে, যে আমরা মুক্তিযোদ্ধা হয়ে যদি আমি দেখি আমার সামনে দিয়ে সেই বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, তাদের গাড়িতে আমার পতাকা, সেই রক্তে কেনা পতাকা, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আসলে এই অর্থে তিনি ওটা বুঝাতে চেয়েছেন। জি, আমরা একটু পয়েন্ট কমিটেড যারা, যে দলটা, সেই দলকে তো হুমকি দুমকি দিয়ে, হুমকি দুমকি এবং ভিসা নীতি ঘোষণাও কোনো কাজ হবে না। ভিসা নীতি এখানে করে না, বিকজ আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড। আমরা শেষের দিকে আছি, একটু কামাল ভাইকে শুনুন। কামালের শেষের দিকে আছি। আপনি যে লাইনটা পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের, তিনি মাথা ঠান্ডা রেখে চলতে বলেছেন। জি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের শানে নজুল বা অর্থ, সেটা তিনি বলেছেন সাবধানে পা ফেলতে। অর্থাৎ দুজনের কথার একই অর্থ, অর্থাৎ পরিস্থিতিটা তারা দুজনেই উপলব্ধি করছেন। যদিও প্রকাশ্যে বলছেন এটা নিয়ে বদার করার কিছু নেই, মাথা ঘামানোর কিছু নেই, আসলে মাথা ঘামানোর বিষয় আছে। মাথা তো দিয়ে রেখেছেন সেখানে দুপক্ষই, বলছেন না, মাথার সাথে ঘাড়ও দিয়ে ফেলেছেন। যদি নির্বাচন একটা পদ্ধতির মধ্যে রাখতেন আপনারা, দুটা দল, এই দায়িত্ব তাদের ছিল, ওই ক্ষমতাও ছিল, তারা সেটা করেননি। কিন্তু নির্বাচন যদি একটা পদ্ধতিতে রাখতেন, আজ এত কথা হতো না। এই যে নাকে খত দেয়ানো, ছুঁড়ে ফেলে দেয়া, এসব শব্দ বলতে হতো না। কিন্তু আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি কাঞ্চন ভাই আপনাকে।
গুলিস্তান অথবা মতিঝিল থেকে যে বাসগুলো আপনার এই এনটিভির সামনে দিয়ে মিরপুর 14 নম্বর বা বালুঘাটে যায়, তারা জাহাঙ্গীর গেট পর্যন্ত নিজেদের স্টিয়ারিংয়ে থাকা অবস্থায় কিন্তু রাস্তার রাজাই মনে করে, ইচ্ছা মতন কিচ্ছু মানে না। কেন মানে না? যেহেতু কোনো পদ্ধতি নাই। পাশে যদি একটা প্রাইভেট কার বা মাইক্রো থাকে, ওটারে তারা বলে প্লাস্টিক। প্লাস্টিকের বেশি ভাবতে পারে না। আর যদি এর চেয়ে একটা ছোট পরিমাণে গাড়ি থাকে, ওইটারে বলে কটকটি, অর্থাৎ গনায় ধরার কিছু না। যেই মাত্র জাহাঙ্গীর গেটটা পার হয়, সাপের মতন সোজা হয়ে কত সোজা চলে, কারণ ওখানে একটা পদ্ধতি আছে, পদ্ধতি আছে, ওখানে আইন তারা আছে, কেউ- প্রয়োগ আছে। প্রয়োগ আছে। ওখানে যে তারা কেউ মারে অথবা ধরে আটকায় তা না, সে নিজে নিজে সৌমোটো স্বেচ্ছা প্রণোদিত হয়ে সুন্দর করে চলে, জোরে একটা হর্নও বাজায় না। কারণটা হচ্ছে একটা পদ্ধতি আছে, ওখানে প্রক্রিয়া আছে, নিয়ম আছে। আমাদের নির্বাচন ব্যবস্থাও যদি একটা পদ্ধতির মধ্যে আনা যেত, এই বিষয়ে কিন্তু তারা উভয়ে বিরোধ আছে, কিন্তু একমত, কেউ এটাকে পদ্ধতিতে আনতে চান না, যার যার সুবিধা মতো নির্বাচনটা তুলতে চান। জি, আমি না, শেষ, সরকার তো আপনি একটু পদ্ধতি শেষ এনেছে, শেষ করলে। জি জি আইন করে আনোয়ার, নির্বাচন কমিশন গঠন জি করছে। জি আনোয়ার ভাই বলেন, আপনি বলেন। পদ্ধতি আমি বলা হচ্ছে পদ্ধতি- না, আইন তো কিছু আছে, কিন্তু নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকারি দলের থেকে, কি আমরা সেই উদ্যোগগুলো দেখছি? না, সেই পদ্ধতি অবশ্যই নেওয়া হয়েছে। যেমন নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য একটা আইন করে তারপরে একটা পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সেখানে যদি কোনো দুর্বলতা থাকে, হয়তো ভবিষ্যতে এটাকে আইনের সংশোধন করে আরও স্ট্রং করা যেতে পারে। এমনকি এই নির্বাচন কমিশনকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসাবে দেখতে পারে সবাই মিলে। তো এগুলো তো করছেই। তো বর্তমানে তারা যদি ওই একগুঁয়েমি করে খালি শুধু ওই তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে ছিল সেখানে যদি ফিরে যায়, তাহলে তো হবে না। আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং আমাদের উদ্দেশ্য যদি হয় যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার কি পার্মানেন্ট সলিউশন? না। জি, একটু শুনে বর্তমান আসি। আমাদেরকে জি। এই যে নির্বাচন কমিশনের যে আইন হয়েছে বা এক জায়গায় তো আসতে হবে, একটা সমঝোতায় জায়গায় তো এসে নিয়ে একটা আসতে হবে। জায়গায় আসতে হবে। একটু শুনে আসি মোশাররফ ভাই, আপনার 30 সেকেন্ড শুনে আমি শেষ করে দেব। না, এখানে আওয়ামী লীগ যে কথাটি বলছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়, অবশ্যই। কিন্তু আপনারা আপনাদের না, না, দাবির আমি সাথে একটু কথা বলি, কেন এই কথা এতদিন কেন? এতদিন তো বলেনি, এতদিন তো বলছে যে কোনো আলোচনা নাই, বিরোধী দলের সাথে আলোচনা নাই, সেটি তো বলছে ইলেকশন হবে, এটা তো আলোচনা হতে সবসময় পারে বলে না, আসছে। কোনো কিছু হতে পারে না, এত কিছু বলেছে। ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছে, এই যে পরশুদিনও বলেছে যে আর শান্তি সমাবেশ নেই, এবার প্রতিরোধ করা হবে। এটা বলবে না? আজকে কেন আপনি আমার আবার নেত্রীকে বলছে কবরস্থানে যে পাঠাবেন। আজকে কেন বলা আপনি হচ্ছে- হত্যার না, না, হুমকি না, দেন, আমি- তো আমি আমরা আসলে বলবো না? আপনি- আমরা আজকে বসে কেন থাকবো? বলা হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, অর্থাৎ বিপদ যে খুব কাছাকাছি, এটা আওয়ামী লীগ কিন্তু অনুভব না, না, সেই বিপদ শুধু কি আওয়ামী লীগের একার নিশ্চয়ই ওনারা হবে না। পানি ঘোলা আওয়ামী করতে লীগের চাচ্ছে। করবে। না, কারণ না, এই 14 বছরে দুর্নীতি করেছে তারা, ওনারা পানি ঘোলা করতে চাচ্ছে, যে কারণে আমাদেরকে বাংলাদেশের সাবধানে মানুষের থাকতে হবে। নির্যাতন করেছে তারা, বাংলাদেশের ভোট চুরি করেছে তারা, না, না। জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করেছে ওনারা তারা। পায়ে পা দিয়ে ঝগড়া যারা করতে অন্যায় আসছে। করেছে, বিচার কি তাদের হবে? আমাকে ওনারা শেষ- এই শেষ বিচার করতে হবে। করেছে, তাদের উপর বিচার হবে। ওরা জি, শেষ হত্যার করতে কথা হবে বলে। জনাব। নিশ্চয়ই যারা ওরা- তাহলে আমাদেরকে কি করতে হবে? অত্যাচারী তাদের বিরুদ্ধে জি, শেষ, একদম শেষ করতে হবে। এবিএম মোশাররফ হোসেন, জনাব আনোয়ার হোসেন, আমাদেরকে যে এবং জনাব যাবে না। মোস্তফা আমাদেরকে কামাল, protest আপনাদের দিতে হবে। তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।